এখানে লোকজন অনেক ক্যামেরা করছে গাইস। আরে বাবা নেমে আসেন। বলেন, একটু বলেন। কি বল? ভালো করে বল। সব ঠিক আছে। কথা ভালো করে বলেছি, শোনেন কথাটা আপনি। আমার কথা শোনেন। বল। একদম করে বলবি। হ্যাঁ এরকম করে বলবি, কথা খুব ভালো করে ভদ্রলোকের মতো। হ্যাঁ ভাই ভাই কি না, এই দাদা ওই দাদা এরকম না। ভালো করে ঠিক আছে বলেন। এখানে উপরে ওটা বাটাম তো বাইরে থেকে আসে যারা, তারা তো জানে না, তাদেরকে বলতে হবে যে এই জায়গায় বসতে নেই বা এই জায়গায়। হ্যাঁ এটা ভালো করে বলতে হবে। বলেনই তো না না, খারাপ কিছু বলেনি হবে না। আপনাকে খারাপ কি বলেছি? চাচামাচি করছে ওটা খারাপ। ওখান থেকে তো হাওয়া লাগছে, হাওয়ায় তো তুমি শুনতে পাচ্ছেন না। তুমি আমাকে হাত দেখাচ্ছেন। আচ্ছা দাদা ইট থেকে নিচে নেমে আসছে, তুমি ফটোটা তুলে তারপর নামছেন। হ্যাঁ ফটোটা তুলে নামবো তো। ওটা বাড়ানো হয়ে গেছে, ওটা বাড়ানো হয়ে গেছে অবশ্যই। ওখানে বোর্ড লেখা আছে, বোর্ডটা পড়ে আছে। আপনি যখন বোর্ড গেট দিয়ে ঢুকছেন আপনি বোর্ড পড়বেন না। দাদা আপনি কি এখানকার স্টাফ? এটা বন্ধ করেন, বন্ধ করেন। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অথবা যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ। ঠিক ধরেছেন, এগুলো খনার বচন। আর আজকের ডে আউটিংয়ে আমি আপনাদের নিয়ে চলে যাব কলকাতার খুব কাছে একটা ঐতিহাসিক জায়গায়, চন্দ্রকেতুর গড় অথবা খনা বরাহের ঢিবি। ইতিহাস আছে যেগুলো আমরা ইতিহাসের বইয়ের পাতায়ও পাই। বিভিন্ন যে আমাদের পাঠ্যপুস্তক আছে, সরকারি বোর্ডের যে পাঠ্যপুস্তক, সেখানেও কিন্তু আমরা এই চন্দ্রকেতুগড়ের বিভিন্ন বিষয় জানতে পারি। এখানে একটা সংগ্রহশালা আছে, যেটা বিডি অফিস আছে, বিডি অফিসের পাশে কিছু কিছু জিনিস এখনো সংরক্ষণ করে রাখা আছে। আর আরেকটা আছে যেটা হারোয়া রোডের দিকে যেতে আরও কিছুটা এই চন্দ্রকেতুগড়ের কিছু নিদর্শন ওদিকে আছে, যেটা আপনার হারোয়া রোড থেকে বাম হাতে একটা রাস্তার ভিতর দিয়ে যেতে হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি হৈমন্তী আর আমার চ্যানেল জাম্পিং পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রকেতুর গড়ে। আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি অতীতে। কিন্তু কে এই রাজা চন্দ্রকেতু? আবার খনা বরাহের ঢিবি বা বলা হয় কেন? রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন ছিলেন বরাহ, বিখ্যাত দার্শনিক, কবি, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। এই বরাহের পুত্রবধূ ছিল খনা। প্রচলিত গল্প অনুযায়ী জ্যোতিষী বরাহ তার সদ্যজাত পুত্রের কুষ্টি ভুল গণনা করেছিল, যার ফলে তার ছেলেকে একটা মাটির ভাঁড়ে বা ভেলায় করে ভাসিয়ে দিয়েছিল বিদ্যাধরী নদীতে। ভাসতে ভাসতে এই শিশুই চলে গেছিল সিংহল দেশে বা এখনকার শ্রীলঙ্কায়। বড় হওয়ার পরে এই শিশুর নাম হয় মিহির, এবং মিহিরকে বিয়ে করে খনা বা লীলাবতী চলে আসে ভারত ভূখণ্ডে, এবং জ্যোতির্বিদ বরাহকে তার স্বামীর কুষ্টি গণনা করে বুঝিয়ে দেয় যে বরাহ ভুল গণনা করেছিলেন। খনা বরাহের ঢিবি বা চন্দ্রকেতু গড়ের ছোট গড়। কোথা থেকে আসছে? আমরা বারাসাত থেকে। আমি কিন্তু তোমাকে আমার চ্যানেলে দেখাবো। আমার চ্যানেলের নাম হচ্ছে জাম্পিং মাইন্ড, ঠিক আছে? একটু পারমিশন দিয়ে দিও প্লিজ। থ্যাংক ইউ। কোথা থেকে আসছে? উল্টোডাঙ্গা। কিভাবে জানতে পারলে? চন্দ্রকেতু আসলে আমরা এখান থেকে গেছিলাম, একবার চাকলা করুন ওইদিকে গেছিলাম, তখন মিউজিয়ামটা দেখেছিলাম, তারপর ইন্টারনেটে সার্চ করে জানতে পারি এই ব্যাপারে। বেড়াতে ভালোবাসি, আমি খুব বেড়াই, ইউটিউব ওই জন্য বেশি ঘাঁটি। আমি অত ঘাঁটি, আমাকে যা বলে যে এরকম আছে এরকম আছে, চলো ঘুরে আসি, ম্যানেজারের কাজটা করে। আমার বন্ধু মনটাও অনেকখানি ভালো থাকে, অক্সিজেন পুরো নেওয়া। ওই চাকলাধাম কচুয়া ওই ঘুরেই চলে যায়। আমি যার জন্য বললাম আমি এখান থেকে যাবোই। কি আছে না আছে জানি না, কিন্তু মিউজিয়ামটা আছে। আমরা কলকাতা বেহালা থেকে আসছি। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন চন্দ্রকেতু গড়? ইউটিউব মনে হয় আবাল বৃদ্ধ বনিতা মোটামুটি হাই সেকেন্ডারি লেভেল থেকে শুরু করে সবার জন্য, এবং এর থেকে গাইড পাওয়া যাচ্ছে, এবং আমরা সত্যিই জানতে পারছি নতুন নতুন জায়গা, মানে তীর্থস্থল থেকে শুরু করে ইতিহাসকেও আমরা পাচ্ছি খুঁজে। রবিবারের সকাল, ঘরে বসে না থেকে বেরিয়ে পড়লাম একটা নতুন প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক জায়গা দেখব বলে, চন্দ্রকেতুর গড়। আমরা রাজারহাটে ভেতর দিয়ে যাচ্ছি। এখানে শাসন থানাকে পাশে রেখে টাকি রোডে গিয়ে পড়ব, কিন্তু আপনারা চাইলে
বারাসাত থেকে টাকিগামী বা বসিরহাটগামী যে কোনো বাসে উঠে বেড়াচাপা মোড়ে নেমে পড়তে পারেন। বারাসাত থেকে বাসে করে এলে এই রাস্তা ধরে আপনারা আসবেন সোজা। বেলেঘাটা বা বেলিয়াঘাটায় আমরা এসে উঠলাম। এখানে ওঠার পরে আমরা এই মুহূর্তে এখন বিদ্যাধরী নদীর একটা ছোট মজা খাল ক্রস করছি। এই খালটা ক্রস করলে কিন্তু ডান দিকে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে সোজা গুমা হয়ে যশোর রোডে ওঠা যায়। এই রাস্তাটা দিয়ে আবার গুমা গিয়ে ওঠা যায়। পথে পড়বে কার্তিকপুর, যেখানে আমরা একটু দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্য। এটাকে বলে ছানার পায়েস। আমি এই যে গ্লাসে করে ছানার পায়েস খাবো। ঘি কত করে এখানে? হ্যাঁ, 600 টাকা কেজি। আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, আর পথে মিষ্টির দোকান পেয়ে এখানে মিষ্টি কেনা হচ্ছে। তো প্রত্নস্থলটিতে বর্তমানে দেবালয়, হাদিপুর, বেড়াচাপা, শানপুকুর, ঝিকরা ও ইটাখোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাচীন নগর বসতির চিহ্ন পাওয়া যায়। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি। একটা সময় এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভাগীরথীর পদ্মার যে মূল প্রবাহটা ছিল আর বিদ্যাধরী নদী, এই দুটো নদীর কোন মানে একটা কোণা তৈরি করেছিল, সেটাই ছিল দেগঙ্গা বা চন্দ্রকেতুগড়ের রাজধানী। এই যে চন্দ্রকেতু সংগ্রহশালা আমরা ক্রস করছি, আর বেলিয়াঘাটার কাছে আমরা ক্রস করে এসেছি বিদ্যাধরী নদীর খাল। বেড়াচাপার পেছন দিকটায় এখনো কিন্তু পদ্মার মজা খালটা দেখা যায়। নতুন রাস্তায় গাড়ি ঢুকে গেছিল, কিন্তু এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেউলিয়া জুন মানে এটা যে স্কুলটার সামনে দিয়ে এলাম। সোজা চলে এলাম, ভাবছি ক্লাব করবো, ওখানে লেখা আছে। হাই হুই করছে। হাই গাইস, হ্যালো। আমরা এখন একটা ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। কেমন লাগছে? দারুণ লাগছে। কিন্তু আপনারা যখন আসবেন তখন বেড়াচাপা মোড় থেকে বাঁদিকে বেঁকে যাবেন ছোট চন্দ্রকেতু গড় দেখার জন্য। এটা হচ্ছে বেড়াচাপার মোড়টা, ঠিক আছে? টাকি রোডটা সোজা চলে গেছে, আর এই রাস্তাটা সোজা চলে গেলে হাওড়া পৌঁছে যাবে। তো আমরা এখন যাচ্ছি চন্দ্রকেতু গড়ের দিকে, ছোট গড়। আর এই চন্দ্রকেতু গড়কে বাপাশে রেখে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব চাকলা ধাম। আমাদের ঘরের কাছে, কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। তো চাকলা যাওয়ার পথে বা টাকি যাওয়ার পথে অবশ্যই এই জায়গাটা একবার দেখে যাবেন। চন্দ্রকেতুর গড় বা খনা বরাহের ঢিবি, এটা অনেকেরই জানা নেই। তো আজকে তাহলে চলুন আপনাদের একটা ঘুরিয়ে দেখাই। মনসামঙ্গল কাব্যে আমরা পেয়েছিলাম চাঁদ সওদাগরের ডিঙা এসে ভিড়ল চন্দ্রকেতু রাজার রাজ্যে বিদ্যাধরী নদীর বন্দরে। তাহলে বুঝতেই পাচ্ছেন চন্দ্রকেতু রাজার রাজ্যে তখন দেশ বিদেশের বণিকদের যাতায়াত ছিল, নৌপথ সুরক্ষিত ছিল। এ সময় তাই মৌর্য যুগ থেকেই এখানে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদানের চল ছিল। মৌর্য যুগে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস গ্রিস থেকে, আর গুপ্ত যুগে ফাইয়েং এবং হিউয়েনসাং চীন থেকে। বরাহ মিহিরের ঢিবি অক্ষাংশ দেওয়া আছে 22 ডিগ্রি 21, 51, উত্তর দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 41, 18 পূর্ব। আচ্ছা, বরাহ মিহিরের ঢিবি, যা খনা মিহিরের ঢিবি নামেও পরিচিত, তা হলো বিশাল দুর্গবেষ্টিত শহর চন্দ্রকেতুগড়ের অংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু করেন। এখানে চতুর্থ খ্রিস্টপূর্ব প্রাক মৌর্য সময় থেকে, প্রাক মৌর্য মানে মৌর্য যুগের আগের থেকে, ঠিক আছে, সময় থেকে দ্বাদশ খ্রিস্টাব্দ পাল সময়ের সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ ক্রম আবিষ্কৃত হয়। এখানে পোড়ামাটি ইটের সাইজগুলো লক্ষ্য করুন, পাতলা এবং ছোট। ঐতিহাসিকদের মতে
এটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদড়ো সময়ের তৈরি একটা শহর। মাটির তৈরি এই দুর্গ প্রাচীরের অভ্যন্তরেই চন্দ্রকেতু গড় বা খনামিহিরের ঢিবি, ইটাখোলা এবং নুনগোলা ইত্যাদি স্থানে খননের মাধ্যমে প্রাচীন ভারতের নগর সভ্যতার 5টি পৃথক সাংস্কৃতিক স্তর বা পর্বের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতু গড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গারি ডাই এর রাজধানী বা গাঙ্গে বন্দর। এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্রও ছিল। এখন অবশ্য ভাগীরথী বা পদ্মা নদী এবং বিদ্যাধরী নদী অনেক দূরে চলে গেছে বা অবলুপ্ত হয়ে গেছে। অনেকের মতে দেগঙ্গা এটি দেবগঙ্গা বা দীপগঙ্গা বা দীর্ঘগঙ্গা নামের অপভ্রংশ। বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে গেছে, আর যেটুকু ছিল বা আছে স্থানীয় লোকেদের সংগ্রহশালায় চলে গেছে। তারপরে যা আছে সেটা দেখার জন্য এখন পুরাতত্ত্ব বিভাগ এটাকে সংরক্ষিত জায়গা বলে ঘিরে টিরে দিয়েছে। এই জন্য আগে তো এটা ছিল একটা পিকনিক স্পট, ফাঁকা জায়গা, ঢিপির মতো। সবাই এখানে এসে উনুন টুনুন খুঁড়ে এইসব ইট ফিট যা দেখছেন গর্ত টর্ত সবটি উনুন খুঁড়ে বসে পিকনিক টিকনিক করতো আর কি। ও দাদা ঘাস কাটছেন কেন? ওই ছাগল টাগলে খাই। ও তাই বললাম, আমি বললাম গভর্নমেন্ট বলেছে চন্দ্রকেতু গড় থেকে ঘাস তুলতে। এই সময় খুব উল্লেখযোগ্য আবিষ্কার হলো একটি উত্তরমুখী বহু ভুজাকৃতি ইটের মন্দির। এই মন্দিরটিকে আগে গুপ্ত যুগের ভাবা হতো, কিন্তু এর নকশা, স্থাপত্য শিল্প এবং সজ্জা পরিকল্পনা দেখে ধারণা হয় যে এটা পাল যুগের। তার মানে কি দাঁড়ালো, মাটির নিচ থেকে বুদ্ধের প্রতিমূর্তি, ভগ্নস্তূপ, পোড়ামাটির ফলক যাতে বুদ্ধ জাতকের গল্প লেখা রয়েছে, মুদ্রা ও পোড়ামাটির শিলমোহর, পৌরাণিক সময়ের বিভিন্ন ধরনের পুঁথি প্রভৃতি প্রত্নসামগ্রী পাওয়া যায়। লেখা রয়েছে এখানে, যেটা আপনাদের আমি পড়ে শোনালাম। ওকে, এখান থেকে আমি যেরকম ভাবে নেমে এলাম, পড়ে না গেলেও জুতো ছিঁড়ে যেতে পারে, এরকম ভাবে আপনারা নামবেন না। আমি দেখাচ্ছি, এই তো রাস্তাটা ঢোকার পরে এই রাস্তাটা দিয়ে আপনারা হেঁটে আসবেন, পরপর ঘরগুলো দেখতে পাবেন। ইটের ছবি তুলতে দিচ্ছে না, কিন্তু এখানকার ইটের বিশেষত্ব হচ্ছে পাতলা পাতলা ছোট ছোট ইট। যেই এলাকাটা নিয়ে আমি বলছি, ভুলে যাবেন না কেউ যে এই জায়গাটার কিন্তু আমূল ভৌগোলিক পরিবর্তন ঘটে গেছে বহু আগে থেকেই। রাজার প্রাসাদ গড় সব মাটিতে মিশে গেছে কালের নিয়মে। তাছাড়া চন্দ্রকেতু রাজার রাজ্যের পরবর্তী যুগ পীর গোড়াচাঁদের শাসনকাল, তাই বিদ্যাচর্চা ও সাংস্কৃতিক বদল তো আসতে বাধ্যই। এই যে ধরুন সংসারের ফাঁকে এইভাবে বেরিয়ে সমস্ত দিক সামলে তারপরে ভিডিও বানানো, এটা যে কতটা অন্য রকমের কাজ, কতটা মানে আপনাদের একটু উৎসাহ না পেলে, আপনাদের লাইক কমেন্ট এগুলো না পেলে আমার কিন্তু একদম ভালো লাগবে না। প্লিজ একটু উৎসাহ দেবেন। আপনারা কোথা থেকে? বারাসাত? আচ্ছা। তো আজকে আমরা আগে না ছোটবেলায় দেখেছি এখানে পিকনিক করতে আসতে, এখন পিকনিক টিকনিক সব বন্ধ। এখন যেটা দেখছি জায়গাটাকে ইট দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছে, বাট আগে কিন্তু এতটুকু জায়গা ছিল না গড়টা, আরো অনেক ইটের স্তূপ ছিল পেছন দিকে। সেটা কত বছর আগে? 35 বছর আগে ওপেন ছিল, পাঁচিল ছিল না। এটা কিন্তু আগে এরম ভাবে সংরক্ষিত করা হতো না তখন। এই যে জায়গাটা আমি পুরো দেখাচ্ছি, এসব জায়গায় আম গাছ ছিল, ঠিক আছে? আর এই যে এখন এখানে বাড়ি দেখা যাচ্ছে, পাকা বাড়ি, এখানে তো কোনো বাড়িই ছিল না, ইটের স্তূপ ছিল, পুরনো ইটের স্তূপ। তো ভেরি ডিসেন্ট এই জায়গাটাকে তো, বাট ওয়ান্স আপন এ টাইম এই জায়গাটা আমাদের লুকোচুরি খেলার জায়গা ছিল। এবার আসি সেই খনার গল্পে। এটা যদি খনা মিহিরের ঢিবি হয়ে থাকে, মানে ওদের বাসস্থান হয়ে থাকে, তাহলে খনার সাথে একটা ট্র্যাজেডি হয়েছিল। এদিকে রাজা বিক্রমাদিত্য যখন খবর পেলেন খনার জ্যোতির্বিদ্যায় পারদর্শিতা, তখন তিনি খনাকে ডেকে পাঠালেন তার রাজসভায়। এই ব্যাপারটা কিন্তু খনার স্বামী মিহির কিছুতেই ভালোভাবে নিতে পারল না। খনাকে বলল যে তার জিভ কেটে ফেলতে হবে।
এটা শোনার পরে খনা কি করলো, স্বামীর কাছে কিছুটা সময় চেয়ে নিল এবং সেই সময় নানা রকম বচন, যেগুলো আর কি বিজ্ঞান ভিত্তিক চাষিদের কাজে লাগবে, যেমন যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণদেশ। খনা বেশি বেশি করে বচন সাধারণ লোককে, চাষিদের মুখস্থ করিয়ে দিয়ে গেল তার জিভ কেটে ফেলার আগে, যেগুলো এখনও আমরা ছাপার অক্ষরে বইতে পেয়ে থাকি। এবার আমার গন্তব্য হচ্ছে হারোয়ার দিকে। এই রাস্তাতেই পড়বে বড়গড়, হামাদামা আর তারপরে হারোয়া, যেখানে আছে বালন্দা সভ্যতার নিদর্শন। মিষ্টির দোকান, এখানে ল্যাংচা ভালো পাওয়া যেত, ছোটবেলায় খেতে আসতাম। পুরো এত তাড়াতাড়ি চলে এলাম, আমরা সাইকেল চালিয়ে চলে আসতাম। আমি বাবার সাইকেল, পটনকে সাইকেলে সামনে অথবা পেছনে চাপাতে। অত পা পাবে না, না না, ও চালাতেই পারতো না, যদি পা পাবে না, হয় আমাকে টানতে হতো, নাহলে সম্পর্কে টানতে হতো। হারোয়া রোড থেকে আমরা বাঁদিকে সরু রাস্তাটা ধরলাম, এদিকেই আমরা পৌঁছে যাব বড়গড়ে। এটাও আগে একটা পিকনিক স্পটই ছিল। এখানে বড়গড় মানে হচ্ছে মাটির উঁচু উঁচু ঢিবি। আগে অনেকগুলো ছিল, এখন কেটে কেটে সব চাষের জমির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভাট ফুল, এইটা শিব পুজোয় লাগে, ভাট ফুল। এবার আমি ঢুকছি চন্দ্রকেতু বড়গড়ে। এখানে আমি আগেই বলেছিলাম ছোটগড় আর বড়গড় আছে, সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু বোঝাই যাচ্ছে কিভাবে সংরক্ষিত আর কি। গেটগুলো তো খোলাই আছে, গেটগুলো বোঝাই যাচ্ছে। দুপাশে দুটো পিলার, চারপাশ দিয়ে চলে যাওয়া যায়। তো যাই ভিতরে গিয়ে ঢুকে দেখি। চন্দ্রকেতুগড় বাংলার প্রাচীনতম জনবসতিগুলির অন্যতম। মেগাস্থিনিসের লেখায় আমরা পাই যে আলেকজান্ডার দ্য গ্রেটও নাকি চন্দ্রকেতু রাজার রাজ্যে এসে ঢুকতে পারেনি। এর বিশাল হস্তি বাহিনী এবং পদাতিক সেনাবাহিনীর কাছে থমকে দাঁড়িয়ে এখান থেকেই ফিরে গেছিল। রাজা চন্দ্রকেতুর গড়ে আমি উঠে এসেছি। এটা কিন্তু গড় মানে বেশ উঁচু ঢিপি, এটা আগে নাকি আরো উঁচু ছিল। ভালো লোক হোক শত্রুপক্ষ হোক, এই গড় পেরিয়ে তারপরে রাজপ্রাসাদের দিকে যেতে হতো, ঠিক আছে। তার মানে এটা উঁচু পাঁচিলের মতো ছিল, গড় মানে তো তাই। একটা পরীক্ষা ছিল। কিরকম ভাবে রাজাদের সময় কেটে গিয়ে এখন কিভাবে চলছে, কোনো কিছু স্থির থাকে না, তাই না? কালোর স্রোতে সবই ভেসে যায়। হামাদামা, এই জায়গাটার নাম হচ্ছে হামাদামা। আমরা এখন ঢুকে পড়েছি হারোয়ায়। এখানে রেল স্টেশন আছে, হাসনাবাদ যাওয়ার ট্রেনগুলো এখানে দাঁড়ায়। হারোয়ায় এখন পীরের মেলা চলছে, আর আমাদের গন্তব্য হচ্ছে এশিয়ার মধ্যে একসময় সব থেকে বড় মাছের ভেড়ি বা জলকর দেখব। এখন অবশ্য মাছের ভেড়িটা আর অত বড় নেই। এদিক থেকেও কিন্তু আবার আপনি সায়েন্স সিটির পিছন দিয়ে কলকাতা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। বেড়াচাপা দেগঙ্গার সমস্ত মানুষকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে ডে আউটিং এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।